মোহন একটা ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করত, তাই তার পরিবার খুব একটা ভালো করে চলতো না। আর এই নিয়েই মোহন খুবই চিন্তায় ছিল। ওকে চিন্তায় দেখে ওর স্ত্রী স্বপ্না ওকে বলল, কি হয়েছে গো? আমি দেখছি তুমি কিছুদিন চিন্তায় আছো। কি চিন্তা, আমায় বলো না। তুমি তো জানোই রোজ বাড়ির খরচা বেড়েই চলেছে, আর তাছাড়া মজদুরি করে আর কতই বা ইনকাম হয়। এভাবে আর সংসারটা চালাতে পারছি না। আমি এখন বুঝতে পারছি না আমি কি করব। এইভাবে চললে আমি আমাদের বড় পাকা বাড়ি কিভাবে বানাবো? আর তার উপর যে ফ্যাক্টরিতে আমি কাজ করি সেটাও বন্ধ হতে চলেছে। তুমি এত চিন্তা করো না গো, ভগবান ঠিক কিছু না কিছু ভেবেছেন। মোহনের পরিবার খুবই গরিব ছিল। ওর পরিবারে স্ত্রী স্বপ্না, বুড়িমা শান্তি আর 6 বছরের মেয়ে পিঙ্কি ছিল। মোহন গ্রামের যে ফ্যাক্টরিতে কাজ করত সেটা বন্ধ হতে চলেছিল, তাই সে খুব চিন্তায় ছিল। তাই সে এই ব্যাপারে রাজুর সাথে কথা বলে, যে তার বন্ধু ছিল আর দুদিন আগে শহর থেকে এসেছে। আমি তো বুঝতেই পারছি না রে, কি করি। এখানে তো একদম টাকা পয়সা ইনকাম হচ্ছে না। তাহলে তুই আমার সঙ্গে শহরে চল না, ওখানে একটা সিকিউরিটি গার্ডের চাকরি তো ওখানে দিয়ে দিলাম, মাসে 15,000 টাকা তো পেয়ে যাবি। ঠিক আছে ভাই, তুইও কথা বল, আমি তাহলে শহরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর মোহন বাড়িতে এসে সবাইকে এই কথা বলে আর সময় নষ্ট না করে শহরে চলে যায়। সে শহরে একটা কোম্পানিতে গার্ডের চাকরি পেয়ে যায়। মোহনকে দেখতে সুন্দর ছিল, সে লম্বা, ফর্সা আর হ্যান্ডসাম ছিল। তার মাইনে ছিল 15,000 টাকা। আর অন্যদিকে স্বপ্নাও সংসারের হাল ধরতে মাথায় করে সবজি নিয়ে সবজি বিক্রি করতে শুরু করলো। স্বপ্না রোদের মধ্যে সারা গ্রাম ঘুরে সবজি বিক্রি করতে লাগলো। টমেটো, বেগুন, ঝিঙে, পটল নিয়ে নাও, 20 টাকা কিলো, মাত্র 20 টাকা। স্বপ্না বোন, তুমি এই কাজ শুরু করে দিয়েছো? সংসার চালানোর জন্য কিছু তো একটা করতেই হবে বোন। হ্যাঁ হ্যাঁ, শান্তি কাকি তো আছেই বাড়িতে তোমার মেয়েকে দেখাশোনা করার জন্য। সারাদিন সবজি বিক্রি করে স্বপ্না বাড়িতে ফিরে রান্না করতে লাগে। অন্যদিকে শহরে গিয়ে মোহনও কাজে ব্যস্ত হয়ে যায়, আর সে একটা ভাড়ার বাড়িতে থাকে আর গার্ডের চাকরি করতে থাকে। কিন্তু কিছুদিনের মধ্যেই ওর এই চাকরিটা আর ভালো লাগে না। রাজু, আমি ভেবেছিলাম আমি অনেক টাকা কামাবো আর আরামসে অ্যাশ করে জীবন কাটাবো, কিন্তু তার বদলে আমি একটা 15,000 টাকা স্যালারির চাকরি করছি, তার উপর নিজের সংসার টানছি। আমার কাছে তো তোদের সাথে পার্টি করারও সময় নেই। তা তোকে কে বলেছিল একটা গরিব মেয়েকে বিয়ে করতে? তোরা দেখতেও ভালো, তোর চাইলে একটা কোনো ভালো মেয়েকে ফাঁসিয়ে নিতে পারতি। আজকে যদি তুই একটা বড় লোক মেয়েকে বিয়ে করতি তাহলে তো অ্যাশ করতি। জানিস শরীর কথা, ওরা দেখতে সুন্দর ছিল, একটা বড় লোকের মেয়েকে ফাঁসিয়ে নিল। আর জানিস ওর বিয়েতে কি দেবে? একটা বাংলো, একটা মার্সিডিস আর প্রচুর টাকা ক্যাশ। বলছিস কি রে? সবই কপাল রে ভাই। আমার ভাগ্যে আগেও কাদাই লেখা ছিল, এখনো তাই আছে। এই বলে মোহন নিজের ঘরেতে যায়, কিন্তু ঘরে এসে ওর রাজুর কথা বারবার মনে হচ্ছিল। তাই সে ভাবছিল, আমিও গাধা যে স্বপ্নার মতো একটা গরিব মেয়েকে বিয়ে করেছি। দেখতে তো সুন্দর, আজকে যদি আমি একটা বড়লোক মেয়েকে বিয়ে করতাম তাহলে আমার জীবনটাও আরামে চলতো। কি ভুলটাই না করলাম। আর এইভাবেই মোহন তার প্রথম বিয়েকে নিয়ে আফসোস করতে থাকে। এর কিছুদিন পর মোহনের দেখা হয় কমলিকা নামে একটি ধনী মেয়ের সাথে। যখন কোম্পানির সিনিয়র ম্যানেজারকে কিছু পেপারস দিতে ও তার বাড়িতে যায়, আর ম্যানেজারের মেয়ে কমলিকা মোহনকে দেখা মাত্রই পছন্দ করে নেয়। ওয়াও, কি হ্যান্ডসাম ও! প্রথম দেখাতেই ও মোহনকে ভালোবেসে মন দিয়ে দেয়। আর ব্যাপারটা মোহনও বুঝতে পারে, তাই ওরা চুপি চুপি ফোন নাম্বার এক্সচেঞ্জ করে নেয়। ওই দিনের পর থেকে কমলিকাও কোনো না কোনো বাহানায় কোম্পানিতে আসতেই থাকতো। বাবা বলছিল, তুমি নাকি বিবাহিত, তোমার নাকি প্রথম ওয়াইফের সাথে বনিবনা হচ্ছে না, তার রিজনটা কি বলো আমায়। দেখো, বিয়ে একটা পবিত্র সম্পর্ক, আর আমি সেই সম্পর্কটা ভালোভাবেই পালন করছি। কিন্তু আমার স্ত্রী আমাকে একদম পছন্দ করে না, কারণ আমি গরিব। তুমি জানো ওর একজন বড়লোক ছেলের সাথে অ্যাফেয়ার চলছে, আর আমি সবটা জেনে বুঝেও কিছু করতে পারছি না। এখন আমার শুধু এমন কাউকে চাই যে আমার পাশে দাঁড়াবে, যাতে আমি আমার স্ত্রীকে ছাড়তে পারি, যাতে ও ওর জীবনে খুশি থাক আর আমিও। এই শুনে কমলিকা ওর কথার জালে ফেসে যায়, আর ওরা তাড়াতাড়ি বিয়ে করে নেয়। এরপরে মোহন ওর বড় বাড়িতেই থাকতে লাগলো। কিন্তু এইসব কথা স্বপ্না জানত না। ও নিজের চাকরি ছেড়ে দেয় আর কমলিকার টাকায় মজা করতে থাকে। এরপরে কমলিকা জেদ ধরে যে সে শ্বশুরবাড়ির লোকেদের সাথে দেখা করবে। আমি কিছু জানি না, আমি তোমার গ্রাম দেখব মানে দেখবই। আচ্ছা ঠিক আছে বাবা, নিয়ে যাব। এর কিছুদিন পর মোহন কমলিকার বড় গাড়ি করে ওকে গ্রামে নিয়ে আসে। আর অন্যদিকে স্বপ্না ওই গাড়িটাকে দেখে দেখতেই থাকে। আর যখনই ওরা গাড়ি থেকে বাইরে আসে, স্বপ্না হতভম্ব হয়ে যায়। কতদিন ধরে তোমার ফোন ট্রাই করছিলাম, বারবার সুইচ অফ আসছিল মোহন। আর এই মহিলা তুমি মানে? ও আমার স্ত্রী কমলিকা, অনেক বড় লোক। না মোহন, এ সত্যি হতে পারে না, বলে দাও মিথ্যে।
এসব স্বপ্ন। না, এসব সত্যি। আমি ভেবেছিলাম যে প্রত্যেকবারের মতো তুমি আমার জন্মদিনে কোনো ভালো উপহার নিয়ে আসবে, কিন্তু এ কি মোহন, তুমি আজকে বড়লোক সতীন নিয়ে এলে। এই আমার উপহার। হ্যাঁ, তুমি এটাকে গিফটই ভেবে নাও। এমন একটা স্ত্রী যে তার স্বামীকে খুব ভালোবাসে। এই বলে কোমলিকা মোহনকে নিয়ে ঘরে চলে যায়। কোমলিকাকে বিয়ে করে মোহন সবকিছুই পেয়েছিল, কিন্তু এই নিয়ে বাড়িতে ঝগড়া শুরু হয়। মোহন, তোর থেকে আমি এটা আশা করিনি। তুই নিজের বউকে ঠকিয়েছিস, তার সতীন নিয়ে এসছিস। এবার কান খুলে শুনে নে, স্বপ্নাই হলো এবাড়ির পুত্রবধূ। ওই শহরের পেতনিকে আমি আমার বৌমা হিসেবে মানবই না, কোনোদিনও মানব না। এই বলি শোন, আমারও কোনো শখ নেই তোর আশেপাশে ঘোরার আর তোকে ম্যা ম্যা করে ডাকার। মোহন তো নিজের বড়লোক স্ত্রীর প্রেমে অন্ধ ছিল, তাই কারোর কোনো কথার ওর ওপরে কোনো প্রভাব হলো না। আর অন্যদিকে কোমলিকাও পুরো অধিকারের সাথে ওই বাড়িতে থাকতে লাগে। মোহন সোনা, চলো না কোথাও ঘুরে আসি। এই ছোট্ট ঘরে না আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ ডার্লিং, চলো, সামনে একটা রেস্টুরেন্ট হয়েছে, ওখান থেকে ডিনারটা করে আসি। ওরা দুজন ডিনারে চলে যায়, কিন্তু এসবে স্বপ্না কষ্ট পেলেও কিছুই করতে পারছিল না। এইভাবেই দিন কাটছিল, কিন্তু এখন কোমলিকারও আর এই গ্রামে ভালো লাগছিল না। সে শহরের পার্টি, শহরের ওয়েদার সবকিছু মিস করছিল। তার সাথে মোহনের অকর্মণ্যতাও ওকে বিরক্ত করে তুলেছিল। ধ্যাত, গোটা দিন বাড়িতে বসে থাকো, একটা কাজ শুরু করবে কোথাও। তা না, সারাদিন বখাটে বন্ধুদের সাথে ঘুরে বেড়াও। শোনো মোহন, ফিউচার নিয়ে আমি কিন্তু খুব সিরিয়াস। তুমি এত অকর্মণ্য কেন বলো তো? হ্যাঁ, আমি বেকার, আমি এরকমই। আমার এমন একজন বউ দরকার ছিল যে আমাকে বসিয়ে খাওয়াবে সারা জীবন। আমার যদি নিজেই কাজ করতে হতো তাহলে কি আমি আর তোমায় বিয়ে করতাম? ও, এটাই তোমার আসল চেহারা? ওকে ফাইন, কোনো ডিসিশন নিতে আমিও খুব একটা দেরি করি না। যদি আমি তোমাকে পছন্দ করে থাকি তাহলে আমি আজকে তোমাকে ছাড়ছি। আর টাকা তুমি 1 টাকাও পাবে না। আর আমি এটা কি করে ভুলে গেলাম, যে নিজের স্ত্রীর হতে পারে না সে আমার কিভাবে হবে? তুমি কি যেন বলেছিলে আমাকে যে তোমার বউয়ের কোথাও অ্যাফেয়ার চলছে? সত্যিটা হলো যে ও তোমাকে খুব ভালোবাসে আর তুমি ওকে ঠকিয়েছ। এই শুনে মোহনের ধাক্কা লাগে, কারণ কোমলিকা এক মুহূর্তের মধ্যে মোহনকে আকাশ থেকে মাটিতে ফেলে দেয়। এই বলে কোমলিকা আবার শহরে চলে আসে। এবার মোহন বুঝতে পারে যে কে ওর আসল স্ত্রী, যে বারবার ওর সব অন্যায়কে ক্ষমা করে দেয়। এই সব কিছুর পর মোহন নিজের ভুল বুঝতে পারে আর সে স্বপ্নার কাছে ক্ষমা চায়। স্বপ্নার মন অনেক বড় ছিল, তাই সে মোহনের এই ভুলকে একটা খারাপ স্বপ্ন ভেবে ক্ষমা করে দেয়, আর আবার সব ঠিক হয়ে যায়। হ্যাঁ বলো, কি অর্ডার করব তোমার জন্য? কিছুই না, আমি নিজের জন্য খাবার নিয়ে এসেছি, আমি ওটাই খাবো। আর এই শোনো, তোমার জন্য আমি নিজে হাতে রান্না করে এনেছি, তুমিও ওটাই খাবে, তাই অর্ডার করবে না। আচ্ছা, আরে বাবা দাও তাহলে। এরপর সীমা নিজের ব্যাগ থেকে বড় টিফিন বক্সটা বার করলো আর বিশাল তাড়াতাড়ি করে বক্স খুলতে লাগলো। সীমা, এসব তুমি কি বানিয়েছো? এটা পালংয়ের স্যুপ আর এটা লাউয়ের তরকারি, খুব কম তেল মশলা দিয়ে রান্না। এছাড়া রায়তা আর মাল্টিগ্রেন আটার তৈরি রুটি। তবে এবার ঝটপট করে শুরু করো। হ্যাঁ, শুরু করছি। মনে হচ্ছে সবুজ রং তোমার খুব প্রিয়। না তো, কিন্তু কেন তোমার এরকম মনে হলো? আরে দেখো না, এখানে তো সবকিছুই সবুজ, সবজি, স্যুপ, এমনকি রুটিটাও সবুজ, তাই আর কি। আরে হ্যাঁ, ওই স্যুপ বানাতে গিয়ে না একটু পালং শাক বেঁচে গেছিল, ওটাই না আমি রুটির আটাতে দিয়ে দিয়েছি। আচ্ছা তুমি এবার খাও না, কার জন্য ওয়েট করছো? সীমার মন রাখতে বিশাল ওর টিফিন থেকে একটু খাবার নিয়ে খেলো। খুব দারুণ হয়েছে। আসলে সীমা, আজকে আমার একটু তাড়াতাড়ি বাড়ি যাওয়ার ছিল, তাই আমি আসছি। হ্যাঁ, বাই। আরে খাবারটা তো পুরো খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আমি খেলাম তো, ভালো করেই খেয়েছি। আচ্ছা আমি আসি, লেট হচ্ছে। কোনো ব্যাপার না, তুমি যাও, আমি কালকে তোমার সাথে মিট করছি। বাই। ভাই শোন, তাড়াতাড়ি একটা প্যাটিস আর একটা পেস্ট্রি দিয়ে দে তো, আর 1 কাপ গরম চাও দিবি, কিন্তু বেশি চিনি দিয়ে। কিরে ভাই, এত খেলে তো ফেটে যাবি। একটু আগেই তো তুই সীমার সাথে বসে টিফিন খাচ্ছিলিস, আর এখন তুই পেস্ট্রি আর চা খাচ্ছিস। আরে ভাই কি বলবো, নিজের সাথে সবজির বস্তা নিয়ে এসেছিল, ওর যাতে খারাপ না লাগে তাই একটু খেয়ে নিয়েছি। স্যুপ, স্যালাড আর লাউয়ের তরকারি। এখন বল, আমি কি এসব খাবো? উফ। কিন্তু একটা কথা বল, তোর যখন এখনই এমন অবস্থা, তাহলে পরে কি হবে রে? মানে বিয়ের পরে তোকে তো এইসবই খেতে হবে। আচ্ছা একটা কথা বল, তুই সীমাকে নিয়ে সিরিয়াস তো? আরে হ্যাঁ রে ভাই, আমি ওকে ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করব। আর খাবার দাবারের ব্যাপারে আমার মা ওকে সবকিছু শিখিয়ে নেবে।
আমার মায়ের ওপর আমার পুরো কনফিডেন্স আছে। কলেজ শেষ করার পরেই বিশাল ভালো একটা কোম্পানিতে জব পেয়ে যায়। তারপর সে বাড়িতে সীমার সাথে বিয়ের কথাটা বলে। কিছু মাসের মধ্যেই বিশাল আর সীমার বিয়ে হয়ে যায়। আর বিয়ের পরেই শুরু হয় আসল গল্প। বৌমা, আজকে আমাদের বাড়িতে আমার কিছু বান্ধবী খাওয়ার জন্য আসছে, তাই আজকে এঁচোড়ের তরকারি, আলু পোস্ত আর মটর পনির রান্না করো। পাঁপড়টা খাবার সময় ভাজা হবে, আর রায়তা আর পোলাও তো হবেই। ঠিক আছে বৌমা, আর এখন থেকেই পায়েসটা বানিয়ে ফ্রিজে ঢুকিয়ে দাও, কারণ ঠান্ডা পায়েস খেতে ভালোই লাগে। ঠিক আছে মা। কি বৌমা, ভয় পেয়ে গেলে নাকি? ভয় পেও না, রান্নাঘরে আমরা দুজন মিলেই সব রান্না করে ফেলবো, ঠিক আছে? না মা, আপনি রেস্ট নিন, আমি সব বানিয়ে ফেলব। সত্যি? তুমি সব একা করতে পারবে তো? হ্যাঁ মা, আর এমনিতেও আমার রান্নাঘরে থাকতে ভালোই লাগে। ঠিক আছে, এটা তো খুব ভালোই কথা। তাহলে যাই, আমি আজকে একটু মন্দির থেকে ঘুরে আসি। এত ভালো বৌমা দিয়েছে ভগবান আমাকে, তার জন্য তো একটু প্রসাদ দিতেই হয়। এই শুনে সীমা একটু হাসলো, আর তারপর রান্নাঘরে গিয়ে সে রান্না করতে শুরু করলো। এইভাবে 3 ঘন্টা কেটে গেলে তারপরে খাবারের টেবিলে বসে, তোমাদের আর কি বলবো, প্রদীপ নিয়ে খুঁজলেও না আমি এইরকম বৌমা পেতাম না। আজকের তো সমস্ত রান্না বৌমা নিজে হাতেই করেছে, আর আমাকে বলেছে আপনি যান, গিয়ে রেস্ট নিন। এবার তোমরাই বলো, এই কলিযুগে কি এরকম বৌমা পাবো? কাবেরী, এটাই হলো ভাগ্য। তা কই তোমার বৌমা কোথায়? হ্যাঁ হ্যাঁ, আমি এখনই ডাকছি। বৌমা, ও বৌমা, আমি কি তোমায় একটু সাহায্য করব? না মা, সব হয়ে গেছে, এই আমি আসছি। এই বলে সীমা ডাইনিং টেবিলে একটা বড় বাসন রাখলো, যা দেখে কাবেরীর বান্ধবী বলল, খাবারে কি এটাই আছে? না না আন্টি, এটা তো সবে শুরু। আপনাদের জন্য আমি গরম গরম পালংয়ের স্যুপ বানিয়েছি। এই বলে সীমা সবাইকে পালংয়ের স্যুপ খেতে দিল। এই দেখে ও শাশুড়ি কাবেরীর চক্ষু চড়ক গাছ হয়ে গেল, কিন্তু বাকিদের খুশি মনে স্যুপ খেতে দেখে ও চুপ থাকলো। স্যুপটা তো খেতে দারুণ। হ্যাঁ হ্যাঁ, তা বৌমা, বাকি খাবারগুলো নিয়ে এসো, স্যুপ খেয়ে কি সবার পেট ভরবে? হ্যাঁ মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। সীমা তখনই রান্নাঘরে গিয়ে আরো কিছু খাবার নিয়ে এলো। খাবার টেবিলে রাখলেই খাবার দেখে শাশুড়ি সীমাকে বলল, বৌমা, এটা কি বানিয়েছো? নারকেলের চাটনির সাথে গরম গরম ইডলি সাম্ভার। আরে বাহ, এটা তো আমি প্রথমবার খাচ্ছি। মনে হচ্ছে সব সবজি ঢেলে তুমি এটা বানিয়েছো। হ্যাঁ, তাই তো এই ডিশটা এত হেলদি, আর এটা কম তেলে বানানো আর নিউট্রিশনে ভরা। এর সাথে পুদিনার চাটনি আর স্যালাডও আছে। সীমা খাবার পরিবেশন করে খুব খুশি ছিল, আর সামনে বসে কাবেরীর রক্ত যেন ফুটছিল, কারণ শাশুড়ির বলা একটা খাবারও সীমা বানায়নি। তার কিছুক্ষণ পর গেস্টরা চলে গেলে, বৌমা যাও, ফ্রিজ থেকে পায়েসটা নিয়ে আসো, যাও। হ্যাঁ মা, আমি এখনই আনছি। যাক বাবা, একটা কিছু তো ঠিকঠাক রেঁধেছে। সীমা কিছুক্ষণের মধ্যেই সবার সামনে পায়েসের বাটি এনে রেখে দিল। পায়েসের বাটিটা দেখে কাবেরী দেবী আর নিজেকে আটকে রাখতে পারলেন না। রেগে গিয়ে সীমাকে বললেন, বৌমা, পায়েস আবার সবুজ কি করে হয়ে গেল? কারণ এটা লাউ দিয়ে বানানো পায়েস, আর আমি এটাকে নারকেলের দুধ দিয়ে বানিয়েছি, আর আমি এতে চিনির বদলে ভালো খেজুর পিষে দিয়েছি। বৌমা, একটু রান্না করে চলো তো, কাজ আছে। এই বলে কাবেরী দেবী রান্নাঘরের দিকে চলে গেলেন, আর পেছনে পেছনে সীমাও গেল। তারপর, এটা কি করলে বৌমা? অতিথিদের সামনে তো আমার নাক কেটে দিলে। তুমি যা সব বানিয়েছো, এগুলো আবার খাবার নাকি? তুমি না করলে বলতে পারতে, আমি বাইরে থেকে অর্ডার করে খাবার আনতে পারতাম, বা আমি নিজে করে নিতাম। এমনিতে ওদের 6 হাত লম্বা জিভ, তারপর আজকের এই ঘটনার পর ওরা তো কথা শুনিয়ে শুনিয়ে আমার জীবন শেষ করে দেবে। কাবেরী সীমাকে কথা শুনিয়েই যাচ্ছিল, আর সীমা মাথা নিচু করে সব কথা শুনছিল। তখনই, আরে কাবেরী, এবার এদিকে আয় না রে। হ্যাঁ, এই আসছি। এরপর কাবেরী দেবী সীমার দিকে রেগে রেগে তাকালো আর বাইরে চলে গেল। আজকের জন্য সরি রে, আসলে বৌমার তো ঠিক আইডিয়া নেই অতিথি আপ্যায়ন করার, তাই আর কি এসব হয়ে গেল। কিন্তু এর পরের বার। এ কি বলছিস রে কাবেরী? তোর বৌমা লাখে নয় কোটিতে একজন। সত্যি রে, আজকে এখানে আসার আগে না আমি খুব ভাবছিলাম যে আবার হেভি খাবার খেতে হবে আর আমার সুগার লেভেল বেড়ে যাবে, কিন্তু তোর বৌমা এত সুস্বাদু আর হেলদি খাবার খাওয়ালো যে। হ্যাঁ কাবেরী, তুই তোর বৌমাকে বলি সময় পেলে আমার বৌমাকে এরকম একটু হেলদি খাবার রান্না করা শিখিয়ে দিতে। কি রে কাবেরী, কি বললে? সত্যি সত্যি তোমাদের খাবারটা এত ভালো লেগেছে? আজকের খাবারটা? হ্যাঁ সত্যি বলছি রে, খুব ভালো লেগেছে।
সীমার মতো বৌমা পেয়ে তোর তো ভাগ্যই খুলে গেল রে। এবার আমরা আসি রে। নিজের বান্ধবীদের এসব কথা শুনে কাবেরী তো অবাক হয়ে গেল, আর ওই দিন থেকে রান্নাঘরের সমস্ত দায়িত্ব সীমার হাতেই তুলে দিল। সীমা নিজের চেষ্টার দ্বারা তার শ্বশুরবাড়ির চিন্তাভাবনাকেই পাল্টায়নি, শ্বশুরবাড়ির আনহেলদি তেল মশলাযুক্ত রান্নাঘরকে সবুজ শাকসবজিতে ভরা হেলদি রান্নাঘরে বদলে দিয়েছিল।